বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আমার ভাই আছেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জনতা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে আজকে যে জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে, এই সংশয় প্রশ্ন অনেকের মধ্যে উঠছে যে গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশ কি আরও একবার হোঁচট খেতে চলেছে কিনা, সংশয়টা মানুষের মন থেকে যাচ্ছে না। মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, এই সংশয়টা আপনি যদি দেখেন যে আমরা এবং এমন একটা সংশয়পূর্ণ সময়ের মধ্যে আমরা আছি যে আপনার নিশ্চয়ই স্মরণ থাকবার কথা, আজকে 7ই নভেম্বর আমরা কথা বলছি, এবং 1975 সালের এই সময়টাতে ঠিক এরকমই একটা অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে। ঠিক আজ থেকে 50 বছর আগে ঠিক এই সময়টাতে মধ্যরাতের পরে যে সিপাহীরা ঢাকা ক্যান্টনমেন্টে যে মুভ করেন এবং বিভিন্ন ক্যান্টনমেন্টে, এবং সেটা ছিল বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে। বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে এই মুভটা পরের দিন সকালে আপনারা নিশ্চয়ই জানেন সবাই যে সিপাহী জনতার সিপাহীরা যখন ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে আসে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, হিস্ট্রিতে খুব কম আছে যে সিপাহীদের ট্যাঙ্কের উপর উঠে জনতা উল্লাস করে। এইরকম একটা 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত একটা নো গভর্নমেন্ট, এইবার যেমন গত বছর 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না, ঠিক এইরকম একটা সিচুয়েশনের পরে 7 তারিখে যেটাকে আমরা বলি সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা নতুন নিঃশ্বাস নেয়। কিন্তু আপনি দেখবেন যে ওই সময়ের যে এই বিপ্লবের মধ্য দিয়ে যারা সামনে আসতেন, যাদের নেতৃত্বের আবির্ভাব হলো, তারা কিন্তু এটাকে কোনোভাবেই দ্বিতীয় স্বাধীনতা বলেন নাই, সেকেন্ড রিপাবলিক বলেন নাই। আপনি দেখুন যে 5 তারিখে খালেদ মোশাররফ 5 নভেম্বর তিনি রাষ্ট্রপতি সায়েমকে, প্রধান বিচারপতি সায়েমকে ধরে নিয়ে আসলেন, এনে রাষ্ট্রপতি বানালেন জিয়াউর রহমান। তাকে শহীদ জিয়াউর রহমান তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে আবার আবির্ভূত হওয়ার পরে তিনি রেখে দিলেন সায়েমকে। সায়েম চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন। যদিও খন্দকার মুশতাকের সময় একটা মার্শাল ল ছিল, কিন্তু ওই সময় চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর কেউ ছিলেন না। তো বেসিক্যালি 7ই নভেম্বর থেকে শুরু হলো যে আমাদের আবু সাদাত মোহাম্মদ সায়েম, বিচারপতি সায়েমই হলেন একজন বেসামরিক ব্যক্তি। হিস্ট্রিতে আমি এখনো পাই নাই কোনো বেসামরিক ব্যক্তি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। এটা হচ্ছে সায়েম, একটা এক্সাম্পল নতুন। এবং সেনাবাহিনীর প্রধান জিয়াউর রহমান, তারপর বিমান বাহিনীর প্রধান তোয়াব, এবং MH খান নৌবাহিনীর প্রধান, এরা 3 জন হলেন DCMLA। এই যে ক্ষমতার প্রতি অনাগ্রহ, ক্ষমতা গ্রহণের প্রতি যে নির্লোভ একটা ভাবমূর্তি তৈরি হয় জিয়াউর রহমানের, এইটা দিয়ে ইতিহাসে একটা নতুন যাত্রা শুরু হয় জিয়াউর রহমানের, যে তিনি ক্ষমতা হাতে পেয়েও ক্ষমতা গ্রহণ করেননি। ইচ্ছা করলে 7ই নভেম্বরে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করতে পারতেন, CMLA ডিক্লেয়ার করতে পারতেন, যেটা পরে এরশাদ একটা নির্বাচিত রাষ্ট্রপতিকে হটিয়ে। জিয়াউর রহমান তো পরে হয়েছেন প্রেসিডেন্ট না, জিয়াউর রহমান যখন হয়েছেন তখন দেখুন জিয়াউর রহমান কোনো সময় কোনো রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন না। সায়েম রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি না। সায়েম খালেদ মোশাররফের হায়ার করে একজন রাষ্ট্রপতি, তারপরেও তাকে অনেক দিন রাষ্ট্রপতি থাকতে দেওয়া হয়েছে। এবং জিয়াউর রহমান যে দায়িত্ব গ্রহণের পরেও, জিয়াউর রহমান আপনি দেখেন যে 1978 সালের 3রা জুন তিনি রাষ্ট্রপতি নির্বাচন করেন,
এবং তিনি জাতীয়তাবাদী ফ্রন্টের ক্যান্ডিডেট হিসাবে তিনি নির্বাচন করেন এবং গজ, আপনার মনে আছে কিনা, গণতান্ত্রিক জোটের প্রার্থী ছিলেন জেনারেল এমএজি উসমানী, তিনি নৌকামার্কে ইলেকশন করেছেন। কিন্তু 1984 সাল পর্যন্ত জেনারেল উসমানী ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু কোনোদিন জেনারেল উসমানী বলেন নাই জিয়া নির্বাচনে কারচুপি করেছে। তো যাই হোক, আমি আপনাকে বলছি যে এটা যে আমাদের জীবনে 7ই নভেম্বর আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ দিন। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও কারোর সাথে মিলে না। এটাকে নিঃসন্দেহে একটা বিপ্লব বলা যায়। তারপরেও বিপ্লবের পর যে সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আসছে, আপনি অর্থনীতির ক্ষেত্রে পরিবর্তন আসছে। আপনি দেখবেন যে অর্থনীতি যে সোশ্যালাইজড ইকোনমি যেটা ছিল শেখ মুজিবুর রহমানের সময়, যে বলা হলো যে সমস্ত কিছু রাষ্ট্রায়ত্তকরণ করা হলো, এতে কলকারখানার কলকাবজা খুলে বিক্রি করে দিল। সেখান থেকে জিয়াউর রহমানের সময় নতুন করে অর্থনীতির টার্ন নিল, যে আমরা প্রাইভেটাইজেশন শুরু করলাম জিয়াউর রহমানের সময়। এবং ওই সময় জিয়াউর রহমানের যে অর্থমন্ত্রী ছিলেন যে এমেন হুদা, তিনি এই অগ্রযাত্রায় তিনি একটা নতুন মাত্রা যোগ করেন, যে প্রাইভেটাইজেশন, এই যে তারপর লিমিট বাড়িয়ে দেওয়া, বেসরকারি খাতে অর্থ ঋণের লিমিট বাড়িয়ে দেওয়া। আপনি তো ব্যাংকে ছিলেন, তো সেইখানে লিমিট বাড়িয়ে দেওয়া, এবং এগুলো দিয়ে জিয়াউর রহমান এবং পাটকলে বস্ত্রকলে 3 শিফটেও কাজ হয়েছে ওই সময়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশে আমরা এই সুযোগটা বারবার আসে না। যে কোনো একটা বৈপ্লবিক পরিবর্তনের পর মানুষ নতুন উদ্যমে জাতি গঠন করতে চায়, নতুন উদ্যমে রাষ্ট্রকে পরিবর্তন করতে চায়। আমরা জিয়াউর রহমানের এই ঘটনার পর থেকে আপনি দেখেন একটা বিষয় বোধহয় এমনি একটু বলে রাখা ভালো, বা আপনি বলতে পারেন যে 7ই নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতাটা দখল করেননি, তিনি বন্দী ছিলেন, মারাও যেতে পারতেন। সিপাহীরা তাকে মুক্ত করে নিয়ে আসে, তার মধ্য দিয়ে তিনি আবার সেনাপ্রধান যে পদকে তিনি হারিয়েছিলেন, যে পদ খালেদ মোশাররফ সেখান থেকে নিয়ে নিয়েছিলেন। হচ্ছে যে 3রা নভেম্বর খালেদ মোশাররফ বেসিক্যালি কু করে জিয়াউর রহমানকে বন্দী করেন। জিয়াউর রহমান তখন সেনাপ্রধান ছিলেন। তিনি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি মেজর জেনারেল হন, এবং তিনি জাস্টিস সাইমকে ধরে নিয়ে এসে রাষ্ট্রপতি করেন, খন্দকার মুশতাককে তিনি উৎখাত করেন, এবং তিনি সংবিধান স্থগিত করান সাইমকে দিয়ে, এবং জেলখানায় একটি হত্যাকাণ্ড ঘটে যায়। এবং শেখ মুজিবুর রহমানের যারা হত্যাকারী তাদেরকে দেশ থেকে জানা যায় যে খালেদ মোশাররফই সহযোগিতা করেছিলেন। তো এই খন্দকার মুশতাকের শর্ত ছিল যে এদেরকে যেতে দিতে হবে। তো এই জন্য আমি বলছি যে 7ই নভেম্বর আমাদের জীবনে একটা অনন্য সাধারণ দিন। এই দিনটাকে আমরা আজকে স্মরণ করতে পারলাম, এবং আমি মনে করি যে সবাই যেন আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন এরা যেন 7ই নভেম্বরকে খুঁজলে নতুন বাংলাদেশ খুঁজে পাবেন। সো আপনি যেহেতু 7ই নভেম্বরের প্রসঙ্গ তুললেন, কিন্তু আমার মূল প্রশ্নের উত্তর এখনও পাইনি, এবং সেটা আমি মিস্টার জামাল উদ্দিনের কাছ থেকে শুনে আসি। যে সংশয়টা মানুষের মধ্যে এখন আছে যে গণতন্ত্রের তো এখন একটা উত্তরণের প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ থাকবার কথা, একটা অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিরা ক্ষমতায় যাবে, কিন্তু এখানে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে যে আবারও বাংলাদেশ হোঁচট খাচ্ছে কি না। ধন্যবাদ। এরপরে আমি অবশ্য অর্থনৈতিক চ্যালেঞ্জ কি আছে অন্যান্য এইসব বিষয় নিয়ে আসবো। হ্যাঁ, বানি ভাই যেটা বললেন সেটা কিন্তু উনি জিনিসের একটা ফ্লোটা তুলে ধরেছেন। ওই সময় কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, জাস্ট অগাস্টের দিকে ভর্তি হয়েছি, জুলাই অগাস্ট 75-এ। ওই সময়কার যে দেশের যে পরিস্থিতি, এখন আমার কাছে এখন চাক্ষুষ, ওই সময় আমরা চাক্ষুষ দেখছি। তো এই যে খালেদ মোশাররফ সাহেবের কথা যেটা বললেন, খালেদ মোশাররফের সাহেবের তখন রাশেদ মোশাররফ নামে ওনার ভাই একজন ছিল, উনি একটা মিছিল করে ওই যে আপনার ইউনিভার্সিটি থেকে বার হয়ে উনি ওনার ওইদিকে গেছে। ওই সময় আমরা কিন্তু ভর্তি হয়েছি, টাকাটা জমা দিয়ে ভর্তি হইলাম ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে। ইট ওয়াজ এখন আমার কাছে মনে হয় ওই সময় তো আমরা তো ইয়াং ছিলাম, ইন্টারমিডিয়েট পাস করার পরে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। এখন আমার
মানে যে বয়স এসে এখন এই বয়সে আমি আই ক্যান রিকনসাইল উইথ দ্যাট। সেটার সাথে রিকনসিলিয়েশন করলে দেখা যায় যে আমরা এখন যে অবস্থার কথা আপনি বলছেন, আমরা একই অবস্থায় আছি এখন, ওই অবস্থাটা। যদিও যারা ওই সময়কার লোকজন, যাদের ওই সমস্ত মেমোরিটা যদি আপনি কন্টেইন করেন, আর পরিবর্তিত যে পরিস্থিতিগুলো, সেটা কিন্তু আমাদের এখানে বিদ্যমান হয়ে গেছে। এটা কিন্তু ওই সময় যে অনিশ্চয়তা ছিল, কিন্তু মানুষ অত বুঝে সারে নাই, মানুষ অত শিক্ষিত ছিল না তখন, আর এই ডিজিটাল ইয়ে ছিল না, যেই কারণে মানুষ কিন্তু বিভ্রান্ত হয় নাই, সে যে যার মতন আছে এমনি ছিল। কিন্তু এখনকার যে ডিজিটালাইজেশনের কারণে আমি বলবো যে এখন মানুষ আরো বেশি বিভ্রান্ত। কোনো খবর কেউ বিশ্বাস করে না, বিশ্বাস না করা কিন্তু অস্থিতিশীলতার একটা বহিঃপ্রকাশ। এই যে কোনো কিছু কারো কথা বিশ্বাস করতেছে না, করতেছে না, কাউকে মানে বিশ্বাস হচ্ছে না, সেই পরিস্থিতি এখন বিরাজ করতেছে। এই পরিস্থিতি থেকে আমাকে দেশের জন্য এটা কিন্তু ক্ষতিকর এই কারণে আপনার এই পরিস্থিতিতে এখনকার যে বিজ্ঞানের যুগে যে আমাদের টেকনোলজির যে চেঞ্জটা হয়েছে, সেই হওয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু টেকনোলজি বেসড যে নিউজ, সেই নিউজগুলো যদি রিলায়েবল নিউজগুলো যদি না আসে, ফেব্রিকেটেড নিউজ যদি আসে, তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হওয়ার সুযোগ বেশি। সেই কারণে আর এখন এই জমানাতে এটা ওই পরিস্থিতির সাথে 7ই নভেম্বরে ধরেন 3রা নভেম্বর ওনারা যখন মিছিল দেওয়া গেলো, আমরা দেখছি, আমি তখন SM হলে মানে আমরা নন রেসিডেন্ট হিসাবে ঢুকছি, থাকতেছি। এর ভিতরে যে ঘটনাগুলো ঘটল, শহীদ মিনার তো ওখান থেকে কাছে। 7ই নভেম্বরে আপনার এই যে 7ই নভেম্বরের কথা বললেন, 7ই নভেম্বরে আপনার শহীদ মিনারে সবাই করলো যে ওখানে নাকি জিয়াউর রহমান সাহেব, কর্নেল তাহের এরা আসবে, এবং তখন আপনার জাসদ বেশ সক্রিয় ছিল, এবং তাদের যে লোকজন তারা কিন্তু শহীদ মিনার এই সমস্ত অঞ্চল পুরা কন্ট্রোল করতেছিল। আমরা তামসা দেখতে গেছি, তামসা দেখে কতক্ষণ বাদে দেখি যে গোলাগুলি শুরু হয়েছে, তখন আর আমরা চলে এসেছি, আমরা দেখেন যে হলে চলে গেছি। এই যে পরিস্থিতি এখনও কিন্তু বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি এটা যদি আমরা কন্টেইন না করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের কিন্তু বিরাট একটা রিস্কি পরিস্থিতিতে আমরা এখন আছি। আমার এই বয়সে এটা আমার আন্দাজ আর কি। তো সেটা যাতে না হয়, আমরা উই ডু নট এক্সপেক্ট দ্যাট, উই শুড নট আমরা এই বিপদ থেকে এখনো উদ্ধার হই নাই, আমরা এখনো কিন্তু এটা সম্ভাবনা আছে। এখান থেকে আমি মিস্টার ঠাকুরের কাছে প্রশ্ন, ঝুঁকিটা কি আপনি দেখেন? ঝুঁকি তো অবশ্যই আছে। কি আছে, কেন আছে? আপনি দেখুন যে আপনি আর্মি অ্যাক্টের 1952 আর্মি অ্যাক্ট, যেটা আর্মি অ্যাক্টের সেকশন 59, সেকশন 59, সেকশন 59-এ যত সিভিল অফেন্স আছে, মানে চাকুরিকালীন সময়ে কোনো আর্মির কোনো লোক যদি তিনি কোনো অন্যায় করেন সিভিলিয়ানদের সাথে, তাহলে সিভিল অফেন্স হিসাবে গণ্য হবে। তো সিভিল অফেন্সের বিচার আর্মি অ্যাক্টের 59, সেকশন 59-এ হবে। তো আপনি তাকে এই অফেন্স, আমি যদি মনে করলাম অফেন্সটা সিভিল অফেন্স হয়েছে, চাকুরির অফেন্স না, মিউটিনি না, বিদ্রোহ না, তো এই টাইপের যদি কোনো অফেন্স হয়ে থাকে, তাহলে আপনি আর্মি সেনাবাহিনীর প্রধান 3টা কোর্ট কনস্টিটিউট করতে পারেন যে কোনো সময়, 3 টাইপের বিচারিক, এবং যেটা সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান আছে, তাদের সেই পাওয়ার আছে। আপনি তাদেরকে ছাড়েন নাই কেন? আপনি তাদের যারা বিচার অন্যায় করেছেন, আমি এদের বিচার হওয়ার পক্ষে, কিন্তু আপনি বিচারটা আমার করতে চান না আমার 14 গোষ্ঠীকে আপনি অপদস্থ করতে চান, মেলাইন করতে চান, এটা হলো বিষয়। আর্মির যে সদস্যরা বিচার অন্যায় করেছে, তো তার কোর্ট মার্শালে বিচার অতি দ্রুত হবে। মানে আপনি কি এখনকার প্রেক্ষাপটে বলছেন? এখনকার প্রেক্ষাপটে, যাদেরকে এখন আইসিটিতে নেওয়া হচ্ছে সেনা কর্মকর্তাদের, তো সেখানে আপনি এটা করতে যাচ্ছেন কেন যাচ্ছেন করতে? তারা তো বিচার করতে অস্বীকার করে নাই,
আপনি তাদেরকে দিলেন না। যার তো না প্রথমে দিয়ে সেনা হেফাজতে নিয়ে এসেছে সেনা এবং সবাই হেফাজতে সারাও নিয়ে দিয়েছে। আসছে এবং তারা বলছে যে আমরা বিচারটা করি। আপনি তাদেরকে না দিয়ে আপনি বলছেন যে এদের বিচার, এদের যে যারা করবেন, সাক্ষী নেবেন, এটা তো ওপেন ইয়েতে আসবে, ওপেন পত্রপত্রিকা আসবে, মিডিয়াতে আসবে। তো আপনি আর্মির হাতে আমি আর্মি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আর্মি অ্যাক্ট 1952-তে বলা হচ্ছে যে সরকারের 3টি অঙ্গের পাশাপাশি যে ন্যাশনাল মিলিটারি, এটা হবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। বেসিক্যালি অন্য অর্গানের মতো না। তো আপনি এটাকে স্পেশালাইজড একটা তো জিনিস, তো আপনি এইটাকে আপনি মেলাইন করার জন্য আপনি এটা করছেন। যদি এই ঘটনাটা ধারণা হয়, আর্মির মধ্যে যদি এই ধারণাটা জন্মায় যে আমাদের টোটালটা আর্মিকে মেলাইন করার জন্য এটা করা হচ্ছে, তাহলে কি দাঁড়াবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কি দাঁড়ালো? আমি এই জন্য বলছি যে কতগুলো ভুলের মধ্য দিয়ে সংকট তৈরি হয়। আপনাকে আমি একটু জিনিস মনে করে দিই। আপনি তো জিল্লুর ভাই, আপনি রাষ্ট্রবিজ্ঞানের মানুষ, রাজনীতি বিজ্ঞানের মানুষ। আপনি জানেন যে 1972 সালের 10ই জানুয়ারি শেখ মুজিব ফিরে আসার পরে তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন না, প্রেসিডেন্টের শপথ নিলেন না। এবং তিনি সৈয়দ নজরুল ইসলাম তার উপরাষ্ট্রপতি, তার গভর্নমেন্টের উপরাষ্ট্রপতি, তিনি শপথ নিয়েছিলেন মেহেরপুরের আম্রকাননে বৈদ্যনাথ তলায়। তাজউদ্দিন শপথ নিয়েছিলেন, মন্ত্রীরা শপথ নিয়েছিলেন, তিনি শপথ নিলেন না। কেউ কেউ মনে করেন, বিশ্লেষকরা এমন মনে করেন যে শেখ মুজিব তাজউদ্দিনেদেরকে অবজ্ঞা করে যে তোদের গভর্নমেন্টে আবার শপথ নিতে হবে নাকি। উনি প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করে পরের দিন গভর্নমেন্টের সিস্টেম চেঞ্জ করে দিলেন। সিস্টেম চেঞ্জ করে উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন এবং আবু সাইদ চৌধুরীকে এনে উনি রাষ্ট্রপতি করে দিলেন। এদের কাউকে কিন্তু এই যে সাক্ষী গোপাল রাষ্ট্রপতি হইতে দিলেন না। দেখুন, তো এই জন্য আমি আপনি বলছি সংকটটা কিন্তু ওখান থেকে শুরু হয়েছে। তারপরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী কিন্তু শেখ মুজিবকে মান্যতা দিয়েছে, সরকারকে মান্যতা দিয়েছে, কনস্টিটিউশন হইতে দিয়েছে, নির্বাচন হতে দিয়েছে এবং এর মধ্য দিয়ে এক এক করে সংকট ঘনীভূত হচ্ছে। তো আজকে আমি আজকের যে জিনিসটাকে কানেক্ট করতে চাই, ওই সময় কিন্তু সেনাবাহিনীতে অস্থিরতা ছিল, ভীষণভাবে সেনাবাহিনীর অস্থিরতা ছিল। সেনাবাহিনীর প্যারালাল একটা রক্ষী বাহিনী তৈরি করা হলো। বেসিক্যালি সেনাবাহিনীর অস্থিরতা কমেছে 75 সালের পর থেকে, এবং নভেম্বরের পর থেকে ধীরে ধীরে ন্যাশনাল মিলিটারি হিসাবে, জাতীয় সশস্ত্র বাহিনী হিসাবে যে মর্যাদা, এটা শুরু হচ্ছে জিয়াউর রহমানের হাত ধরে। তো এই জন্য আমি বলছি যে যেটা আমি যাদেরকে আমার জাতীয় প্রতিরক্ষার দায়িত্ব দিচ্ছি, আমি এদেরকে কিছুই কি অনার করবো না? আমি তো অনার করব। আমি তো নিশ্চিন্তে যখন ঘুমাই, এরা তখন সজাগ থাকে, জাগ্রত থাকে, তো আমি এদেরকে অনার করব না। তো এই জন্য আমি আপনি বলছি যে আজকে মনে হচ্ছে যে অনেকেই মনে করতে পারেন যে এটা হয়েছে, কি হবে, রাষ্ট্রকে হেলাফেলা করে নেওয়ার মতো কোনো জিনিস না। আলী রিয়াজ যে পালিয়ে গেলেন, অনেকে বলেন পালিয়ে গেলেন, কেউ বলেন চলে গেছেন। উনি 83 কোটি টাকার শ্রাদ্ধ করেছেন মাত্র 9 মাসে, চা, নাস্তা এবং বেতন ভাতা সবাইকে খাইয়েছেন। তো নিজে খাননি, রাজনীতিবিদদের খাইয়েছেন মাত্র 83 কোটি টাকা। এরপরে বলটা করলেন কি, রাজনৈতিক দলগুলির কোর্টে ঠেলে দিয়ে বলেন যে রাজনৈতিক দলগুলি আর সমাধান আগামী 7 দিনের মধ্যে করবে। সেটা তো সরকার বলেছে, সরকার বলেছে। তো এই যে আমি আপনাকে বলছি যে এই যে অদূরদর্শী কাজ, এগুলো রাষ্ট্রের জন্য ভালো না। আমি রাষ্ট্রকে আমি একটা সিরিয়াস বিষয় মনে করি। রাষ্ট্র এটা হেলাফেলা করার জিনিস না। আমার কাছে ডক্টর ইউনূসের জন্য খুব দুঃখ হয়। এই লোকটার কাছে আমাদের হিমালয় সম প্রত্যাশা ছিল। উনি সাভারের যে ছোট ছোট টিলা, এটাতে যে মজা, এটাও দিতে পারেন নাই। জনগণের যে প্রত্যাশা, সাভারের ছোট ছোট টিলা, আপনি তো জাহাঙ্গীরনগরের ছাত্র, তো সাভারের ছোট ছোট টিলা আমরা যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাইতাম, গিয়ে দেখতাম। সিরাজ শিকদারের কবিতা ছিল, সাভারের ছোট ছোট টিলা, শাল বন। তো এই যে
শাল কাঁঠালের বন। তো আমরা এটা দেখতে যেতাম, তো আমার কাছে এইটাও মনে হয় নাই, অথচ প্রত্যাশা ছিল হিমালয় সম। তো উনি এই যে কাজগুলি করলেন, বাচ্চাগুলিকে উনি দুর্নীতিবাজ বানানোর স্কোপ, দুর্নীতিবাজ হওয়ার স্কোপ দিয়েছেন। এই যে হাসান আরিফের জায়গায় উনি হাসান আরিফকে সরিয়ে তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তার জায়গায় রিপ্লেস করলেন। কোথায় ডক্টর ব্যারিস্টার হাসান আরিফ আর কোথায় সজীব ভুঁইয়া? একটা বাচ্চা ছেলে, সে জীবনে চাকরি করে নেই, বাকরি করে নেই, কিছুই করে নেই। তো সেই ছেলে এখনো ছাত্র, সে ইয়েতে এই এনএসইউতে পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছে। তো আপনি সেই ছেলেটাকে এলজিআরডি মিনিস্ট্রির দায়িত্ব দিয়ে দিলেন, সবচেয়ে বড় মিনিস্ট্রি। অর্থ হলো যে তোমরা দুর্নীতিবাজ হও, দুর্নীতি করো, আমি আমার 666 কোটি টাকা ট্যাক্স মাফ করে নেব গ্রামীণ কল্যাণের, আমি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স 2029 সাল পর্যন্ত মাফ করে দেব, আমি গ্রামীণ এমপ্লয়িজ আদম ব্যাপারীর লাইসেন্সটা আমি নিলাম, যাতে কেউ কিছু না বলে। তো এই জন্য আমার কাছে খুব দুঃখ হয় যে আমরা এই যে আপনি দেখেন যে 7ই নভেম্বরের পরে আমাদের এই কৃষিক্ষেত্রে একটা রাইজ হলো, ইরিদানের কথা মনে আছে নিশ্চয়ই। ওই সময় কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে একটা মারাত্মক ধরনের উত্থান হলো, বৈপ্লবিক পরিবর্তন হলো। এইবারও তাই হতো, অথচ আপনি বলতে পারবেন যে 28 লাখ লোক নতুন করে দরিদ্র হয়েছে, 18 লাখ নারী, তার মধ্যে 17 লক্ষ লোক চাকরি হারিয়েছে 10 মাসের সময়, আর 4 মাস আগের কথা বলছি। কিন্তু এখন তো আর বলা হচ্ছে যে আরো 1.5 কোটি থেকে 3 কোটি পর্যন্ত দরিদ্র হয়ে যাবে। তো এই জিনিসগুলো যে হওয়ার কথা ছিল না, তাই হলো। এর দায়িত্ব কে নেবেন? সো এই জায়গাটি ডক্টর জামাল উদ্দিন আপনার কাছে কিছু বুঝতে চাই যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচন দরকার। আপনি আমাদের উনি রাজনৈতিক দিকটা, কনস্টিটিউশনের দিকটা এক্সপার্ট হিসেবে দেখুক, আপনার কাছে আমি বুঝতে চাই যে অর্থনীতির হালচালটা কি? এই যে মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে, আরও নানা রকমের সংকট, এখানে নির্বাচনটা আদৌ জরুরি কিনা, কেন জরুরি হয়ে থাকলে বা জনগণের প্রতিনিধিদের কেন দরকার? দেখুন, এখন মেজরিটির লোকজন যেটা জনের সাথে আলাপ করতেছে, সবাই বলতেছে যে ইলেকশনটা হওয়া দরকার। এটা উদাহরণ দেয় কি, শাহাবুদ্দিন সাহেবের সময় 78 দিনে আপনার ইলেকশন করে ফেলছে উনি, 90 দিনও লাগে নাই, পুরা 80 দিনই লাগে। হ্যাঁ, আপনার 79 দিনও লাগে, 79 দিন, 78 দিনে হয়ে গেছে। এবং হি ওয়াজ সো পার্টিকুলার। এবং এখানে আপনার যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের তো প্রভিশনে আমাদের কনস্টিটিউশনে নাই, যেহেতু এখন সবাই মিলে করছে সামহাও টু ওভারকাম দিস সিচুয়েশন। এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্যই তো একটা পন্থা বাইর করা হয়েছে। পন্থাটা বাইর করে যত শর্টেস্ট পসিবল টাইমের ভিতরে আপনি ইলেকশনটা করতে পারেন, দ্যাট উইল বি ভেরি গুড। এবং সেটা যদি করতে পারেন তাহলে আমাদের মান সম্মান বাইরেও বাড়বে, এখানেও বাড়বে। এবং সেটাকে দেশ কিন্তু কোনো ব্যক্তির না, দেশ হলো, এটা দেশের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মানে প্রজাতন্ত্রের প্রজারা সবাই এটার মালিক। আমরা বাংলায় যেটা বুঝি, মানে লিগ্যাল ল্যাঙ্গুয়েজে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু দেশের ক্ষতি হবে। ক্ষতি হবে কিভাবে? অর্থনীতি, আর্থিক খাত, আপনার ধরেন ইকোনমিক ফিলোসফি, যেমন আর্থিক খাত যদি চালে, রাষ্ট্র যদি, উনি একটা কথা বলছেন যে রাষ্ট্র এবং প্রতিষ্ঠান, পরিবার, সমাজ, ছোট্ট আকারে পরিবারটাই হলো একটা রাষ্ট্র। আমরা সবাই রাষ্ট্র চাই। এইটাকে লার্জার স্কেলে আপনি যদি আনেন রাষ্ট্র, সেই রাষ্ট্র যারা চালাবে তাদের কিন্তু চিন্তা ভাবনা। আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা বক্তৃতা শুনলাম আজকে, আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ ভেরি রেলিভেন্ট। বলছে যে রাষ্ট্রের যারা নেতা হয়, রাষ্ট্র নেতা যারা, এরা কিন্তু সুভাষ বোস, নেহেরু, তারপরে আপনার এই যে ভারতের যে সমস্ত নেতাগুলো আছে, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ, আমাদের এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব, এরা কিন্তু নর্মাল লোক না। পরিষ্কার কথা বলছে যে নর্মাল লোক না। এরা কিন্তু সমাজের যত রকমের অন্যায়, অবিচার, এই সমস্ত জিনিসকে বেজ করে তারা কিন্তু এখানে বিদ্রোহী হয়ে উঠছে।
হওয়ার পরে কিন্তু এক একজন এক এক ফিল্ডে মানে তবে 2 জনের মধ্যে 3 জনের মধ্যে একরকম মিল নাই, এক একজন এক একভাবে গড়ে উঠছে। বাট সুভাষ বোস এক ধরনের গেছে, নেহেরু আরেক দিকে গেছে, তারপরে আপনার গান্ধী, মহাত্মা গান্ধী একদিকে গেছে। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এরা কিন্তু প্রত্যেকের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু নর্মাল ইন্ডিয়ানও না, নর্মাল বাঙালিও না। বাংলাদেশেরও যারা নেতা হয়েছে, এই যে বঙ্গবন্ধুকে কেন বলা হয় যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বিকজ আমরা ছোটোকালে তখন শুনছি তখন আমি অনেক সময় কেন বলে, এখন হিসাব কিতাব করে মিলাইতে আমাদের তো বয়স হইতেছে, হিসাব করে মিলাইতে যাই দেখা গেছে যে আসলে কিন্তু এটার একটা, যারা এটা বলছে এরা বৃত্তি আছে, তাদের বৃত্তি আছে। নেতারা কিন্তু নেতাদের এক একজন এক এক ক্যারেক্টারে তৈরি হয়, আল্লাহর দুনিয়াতে আসে, এবং এরা কিন্তু এক একটা জিনিস দিয়ে যায় এক একজনকে, এক একটা জাতিকে। প্রত্যেকেই ইন্দোনেশিয়া সুয়ার্তো রাজনৈতিক নেতা ছিল, ওনারা কিন্তু মাও সেতুং নেতা ছিল, তারপরে ফিডেল কাস্ট্রোর নেতা ছিল। এরা কিন্তু নর্মাল পাবলিক না, সেই ক্ষেত্রে আর রাষ্ট্র যারা চালায় ওনারা কিন্তু আপনার রাষ্ট্র স্বাধীনতার নেতৃত্ব দেয়, রাষ্ট্র গঠন করে, তারা কিন্তু রাজনৈতিক নেতারাই করে, এটা কিন্তু অন্যরা না। তো সেই ক্ষেত্রে আপনি যদি রাজনৈতিক নেতাদের নেতৃত্বের হাতে দোষ গুণ সব কিছু তাদের ঘাড়েই পড়ে অ্যাট দি এন্ড অফ দি ডে। কোনো আমলা দূষিত হয় না, প্রফেশনালরাও দোষের মধ্যে পড়ে না, ভাগে পড়ে না। এরা যখন থাকে তখন দেখা যায় তারা হয়তো বেনিফিট নেয়, কিন্তু ওই লাইবিলিটিটা তাদের কাছে কাঁধে নেই। ইন দ্যাট কেস যেটা দরকার হলো আমাদের এখন ইলেকশন ইজ এ মাস্ট, এবং সেই ইলেকশনটা নিউট্রাল একটা গভর্নমেন্টের আন্ডারে যদি হয় এবং সেটা যদি করতে পারে বেটার, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ইভেন ডিসেম্বরে করলেও কিন্তু সময় তো অনেক দিন গেছে। বাংলাদেশে আপনার যদি পার ক্যাপিটা ইনকাম আমাদের মতন দেশে পার ক্যাপিটা ইনকাম যদি 0.5% বাড়াইতে 1 বছর কমপক্ষে, গিভেন অল কন্ডিশনস রিমেইন নর্মাল, কিন্তু সবসময় তো নর্মাল থাকে না। আমরা বন্যা, খরা, তারপরে প্রাকৃতিক দুর্যোগের দেশ, এবং দেশের রাজনীতিও কিন্তু স্থিতিশীলতার মধ্যে নাই। সেই ক্ষেত্রে আমরা আরও রিস্কি কান্ট্রি। আমাদের সেটাকে যদি আমরা করতে হয়, এখন আমাদের এই পর্যন্ত যে এখন তো বলতেছে যে 4% জিডিপি গ্রোথ বা 3.5 এরকম কিছু হবে, এইটা যদি আরও নিচে নামে তাহলে আমরা কোথায় যাব? আমাদের আগামী 6 মাস বা 1 বছর যদি ইলেকশনে ডিলে হয়, ইনডিসিশনের ভিতরে থাকবো আমরা। যেটা লাস্ট 12-13 মাসে যেটা দেখছি, সেই 12-13 মাসে যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডে আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন 0.5% জিডিপি গ্রোথ প্রতি বছর হয় না, এবং 0.25 ম্যাক্সিমাম যদি নর্মাল অবস্থা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কত বছর পিছিয়ে পড়ছি? কমপক্ষে 15-20 বছর পিছিয়ে পড়ছি। ওই 0.25 দিয়ে যদি আপনি ভাগ করে দেখেন, ওই যে 7% যদি, যেটা 7.5 ছিল আমাদের, সেটা থেকে যদি আমরা এখন তো নিচে পড়ে গেছি, এটাকে ফার্স্ট কাজ হলে তো এটাকে রিকভার করা ফার্স্ট, তারপরে না ওই সমানে গেলাম, তারপরে না উপরের দিকে যাব। কিন্তু সেই পর্যায়ে ওঠার জন্য আমাদের যে সময় 15-20 বছরের কাছাকাছি আমরা নিচে পড়ে গেছি কম্পেয়ার টু আদার কান্ট্রি। মিস্টার ঠাকুর, আমি জামাল ভাইয়ের এই কথাটাকে একেবারেই এগ্রি করি যে অতি দ্রুত একটা নির্বাচন হওয়া দরকার। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার একটা গবেষণা করে দেখিয়েছেন 26টা রাষ্ট্রের উপর এইরকম অস্বাভাবিক পরিবর্তনের পর যারা 10 মাসের মধ্যে বিদায় হয়েছেন সুস্থ স্বাভাবিক, 1 বছর 1 মাস 15 দিন, মানে 13 মাস 15 দিনের মধ্যে যারা বিদায় হয়েছেন তারা সেফ এক্সিট। এরপরে যারা হয়েছে এরা সবাই অপদস্থ হয়েছেন। আমি আপনাকে বলছি যে আপনি 13 মাস 15 দিন তো পার হয়েছে, 14 মাস সে চলতেছে, আপনি দেখবেন একটার পর একটা এখন যে প্রতি মাস ডক্টর ইউনূসের জন্য এক একটা মাস এক এক বছরের মতো হবে। ওনার এক একটা মাস যাবে, এক এক বছরে যে পরিমাণ দুর্নীতি দুর্ঘটনা হয়, ঠিক এইরকম দুর্ঘটনাগুলি ফেস করবেন। একটা খুব রিসেন্ট একটা দুর্ঘটনা দেখেন,
যুব ক্রীড়া মন্ত্রণালয়, ওই যে সজীব ভুইয়া, সে 27 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছে যে 18 থেকে 35 বছর বয়সের কিছু লোকজন তারা মার্শাল আর্ট শিখবেন আর অস্ত্র চালনা শিখবেন। গুলি করবেন না, অস্ত্র চালনা, আগ্নেয়াস্ত্র পরিচালনা শিখবেন। এটা রেজিস্ট্রেশন কিভাবে হবে? অনলাইনে। আপনি দেখুন, আমার কিন্তু বিএনসিসি আছে, রোভার স্কাউট আছে। আপনি বিএনসিসি একটা বড় জায়গা যেখান থেকে আর্মিতে ছেলে মেয়েরা যায়, এটা স্কুল থেকেই আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে, এবং ইউনিভার্সিটিগুলিতে একজন মেজর লেভেলের একজন লোক এটা পরিচালনা করেন। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে আছে। হ্যাঁ, তো অ্যাডজুটেন্ট যিনি। তো এই জন্য আমি আপনাকে বলছি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ তো মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, উনি লেফটেন্যান্ট কর্নেল। তো এই জন্য দেখেন, বিএনসিসিতে যে বাচ্চারা যায়, এরা আর্মির সাথে শীতকালীন মহড়া করে, ডিসিপ্লিনড ওয়ার্কফোর্স তৈরি হচ্ছে। এবং এইখানে আপনাকে বলছি যে এদের প্রত্যেকের নাম, ঠিকানা, ভেরিফিকেশন সব কিছু আছে, কিন্তু ইন্টেলিজেন্স ভেরিফিকেশন সব কিছু আছে। আপনি এটা করতে যাচ্ছেন কেন? আপনি কি হিটলারের গেস্টাপো বাহিনী বানাতে চান? এসএস বাহিনী বানাতে চান? যুবলীগ বানাতে চান রাষ্ট্রের টাকা দিয়ে? যে যুবলীগ আমার আন্দোলনের সময় ঝাঁপাইয়ে পড়েছে মানুষের উপর অস্ত্র নিয়ে, আপনি এই অস্ত্র পরিচালনা শিক্ষা দিতে চান ফর এনসিপি? এটা ডক্টর ইউনূস হতে দিচ্ছেন কেন? ডক্টর ইউনূস হতে দিচ্ছেন কেন? আমি আপনাকে আর কতগুলো ছোট ছোট বিষয় বলি। দেখুন যে ডক্টর ইউনূসের লিগ্যাল, ইথিক্যাল, মরাল বেসটা কি? বেসটা হচ্ছে 5ই আগস্ট পর্যন্ত সবাই বলছে, জন অভিপ্রায় হচ্ছে শেখ হাসিনা তুমি যাও। 8ই আগস্ট এরপরে সেনাবাহিনীর পৌরোহিত্যে রাজনৈতিক দলগুলি বঙ্গভবনে গিয়েছেন, তা ছাত্ররা গিয়েছে, তারা গিয়ে সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস বা একটা ইন্টারিম গভর্নমেন্ট। 106 পরামর্শ নেওয়া হচ্ছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টের। তারপর প্রশ্ন আছে 148-এর যে ত্রয়োদশ সংশোধনী যে শপথনামাটা আছে, এইটা পাঠ করানো হচ্ছে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। তাহলে আপনার মরাল বেসটা কি? আপনার মরাল বেসটা হচ্ছে রাজনৈতিক দলগুলি আপনাকে আপনার সম্পর্কে আসা প্রপোজালটা মেনে নিয়েছে, ছাত্ররা মেনে নিয়েছে, আর আর্মি আপনাকে মান্যতা দিয়েছে। আর্মি আপনি মান্যতা দিয়েছে, ন্যাশনাল আর্মি। তো আপনি কয়েকদিন আগে ছাত্ররা বলল যে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, ঠিক? বিএনপি 29 তারিখে বলল, গত 29 অক্টোবর বলল যে জুলাই সনদ নিয়ে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে আপনার সাথে আছে কে? আমি যদি লিগ্যাল গ্রাউন্ড মনে করি যে শেখ হাসিনার মতো, যে আপনাকে টেনে না নামানো পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো, এটা হলো লিগ্যাল। তাহলে আপনার মতো একজন বরেণ্য নেতা, মানুষ, বিশ্ববরেণ্য মানুষ, আপনার মরাল অ্যান্ড ইথিক্যাল বেসটা কি? আপনার সাথে আছে কে? আপনি তো জিরো। এখন আর্মি কি আপনাকে এসে গুলি করবে? আর্মি কি এসে রিভোল্ট করবে? আর তো বাকি নাই কিছু। বিএনপি বলছে, বড় রাজনৈতিক দল বিএনপি হলো মেজর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদ দিলে বিএনপি হলো গত ত্রুটিপূর্ণ নির্বাচনেও 32.5% ভোট পেয়েছে 2008-এ। জামায়াত পেয়েছে 4.42%। সব মিলাইয়ে তো আর 8% হয় না, সমস্ত রাজনৈতিক দল মিলাইলে 8% হয় না, মানে 32-এর 4 ভাগের 1 ভাগ হয় না। তো আপনার ইথিক্যাল বেসটা কি? যখন ছাত্র বলছে আপনি প্রতারণা করেছেন, বিএনপি যে বলছে, এটা তো মেজরও একটা অভিযোগ যে আমরা যা স্বাক্ষর করে দিয়েছে তা চেঞ্জ করে ফেলছেন। এটা তো এক ধরনের জালিয়াতি। আপনি তো ব্যাংকের মানুষ খুব জালিয়াতি নিয়ে 464 যে সেকশন পেনাল কোডের 464, 468, 469 অ্যান্ড 471 নিয়ে প্রচুর মামলা হয় ব্যাংকে, মানে জালিয়াতি, স্বাক্ষর জালিয়াতি, অমুকটা জালিয়াতি, পাতা জালিয়াতি, কন্ট্রাক্ট জালিয়াতি, এইগুলো হয়, চেক জালিয়াতি। তো এই জন্য জালিয়াতির মামলা একটা তো আলী রিয়াজ যদি 1 নম্বর আসামি হয়, আপনি 27 তারিখে আপনি নিজে বৈঠক করেছেন এদের সাথে,
এই জালিয়াতি না, কিন্তু আপনার বারবার আলী রিয়াজের কথা কেন বলছেন? প্রফেসর মোহাম্মদ ইউনূস তো ঐকমত্য কমিশনের প্রধান, চেয়ারম্যান, আলী রিয়াজ তো ভাইস চেয়ারম্যান। ঐকমত্য কমিশনের প্রধান, বাট ডক্টর ইউনূসের পক্ষে উনি পুরো বিষয়টা পৌরোহিত্য করলেন। না না, করুক। এই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূসকে ওই পরিমাণ জালিয়াত বললে তো ভাই আর তো থাকে না কিছু। আমি আপনাকে বলছি থাকে না তো আপনি সবলের উপরে এই জন্য খড়গহস্ত হবেন, দুর্বলকে রক্ষা একটু নিচে আর কি, মানে দুর্বলের উপরে খড়গহস্ত হবেন না, সবলকে রক্ষা পানি একটু করবেন। নিচের দিকে গড়ায়। এই জন্য আপনার এটা ডক্টর ইউনূসকেই বলা উচিত, এই জালিয়াতির দায়িত্ব ওনার এই দায়িত্ব। এবং কোনোদিন যদি কেউ এটি নিয়ে মামলা করে উনি আসামি হবেন। তারপরে আমি আপনাকে বলছি যে আপনাকে দেখুন যে গণভোট নিয়ে যে আজকে যে খেলাটা হচ্ছে এটার সাথে ডক্টর ইউনূস পার্ট আমার কাছে মনে হয়। যে আপনি দেখেন যে আমাদের খুব স্বনামধন্য একজন সাংবাদিক উনি বলেছেন যে মানুষ তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে তার প্রতিনিধি বানায়। এরা বিল পাশ করেন, স্ক্রুটিনি করেন, আলোচনা করেন, পাশ করে তারপর আবার জনগণের কাছে দেয় সুপ্রিম কোর্ট। এটা পার্লামেন্ট হাইকোর্ট, গণভোট হচ্ছে সুপ্রিম কোর্ট। গণভোট সুপ্রিম কোর্টের কাছে দেওয়ার পরে জনগণ যখন বলে রাষ্ট্রপতি বলেন ইয়াস। তো এটা আগে কেন, আগে এইরকম কেন একদিনে বিএনপি রাজি হলো? বিএনপি রাজি হলে এইরকম যে ছোট বাচ্চারা বায়না ধরছে যে আমার ভাই যেটা আসবে পেটে আছে মায়ের পেটে, এটাকে এখনই খাতনা দিতে হবে। তো এখন সবাই বললো যে ঠিক আছে, এটা তো অবাস্তব, তো বললে তো আবার রাগ করবে, গুসা করবে, তো এটা অবাস্তব, তো ঠিক আছে এক কাজ করি, তোমার ভাই যেদিন জন্ম নিবে নাড়ি কাটার সাথে সাথেই খতনা দিয়ে দেওয়া হবে। এটা তো প্রয়োজন নাই, একই দিনে গণভোটের প্রয়োজন নাই বেসিক্যালি। এই ঐক্যমতের স্বার্থে এটা বিএনপি রাজি হচ্ছে। আমি মনে করি এখনও এটা বিবেচনা করা উচিত যে গণভোট এটা পরে হবে, পার্লামেন্ট হবে, জনগণের সার্বভৌম পার্লামেন্ট হবে, পার্লামেন্টে আইন পাস হবে, আইন পাস হওয়ার পরে জনগণের কাছে গণভোটে যাবে, গণভোটে পাস হবে, রাষ্ট্রপতি সই করবে। আমি আমার একটা ইয়ে হলো যে আমি একজন লয়ারের একটা ইন্টারভিউ দেখলাম, ওনারা বলতেছে যে গণভোট নাকি, আমি এটা জানি না, আপনার কাছে একটা জি আপনার কাছে জানার জন্য, সেটা হলো যে গণভোট কিন্তু ডিফারেন্ট আইটেমের উপর হয় না, সিঙ্গেল আইটেম। তো এখানে কিভাবে হবে? ওনারা এই 48টা বিষয়কে একটা সিঙ্গেল আইটেম বানিয়েছেন। এটা কেন এটা তাহলে গণভোটে তাহলে মানুষ বুঝবে না, তো বুঝবে, সব মানুষের বোঝার দরকার নেই। সোজা বাংলা হচ্ছে যে দুইবার বাংলাদেশে 3টা গণভোট হচ্ছে, একটা হচ্ছে 77, একটা 85 আর একটা 91। 77-এ কনস্টিটিউশন সাসপেন্ড ছিল, সংবিধান স্থগিত ছিল। এখানে মানুষ মনে করছে জিয়াউর রহমানকে চাও না, এবং তার অনুসৃত নীতিকে সমর্থন করো কি করো না। বাংলা জিয়াউর রহমানকে চাও না, হ্যাঁ না জিয়াউর রহমানকে চাও না। এরশাদের সময় কনস্টিটিউশন স্থগিত, উনি বলছেন এরশাদ আগামী নির্বাচিত সরকার পর্যন্ত তিনি কন্টিনিউ করবেন কিনা, ক্ষমতায় থাকবেন কিনা, একটা সিঙ্গেল আইটেম। 91 হলো, 91 হলো যে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পদ্ধতি সরকারে আমরা আসছি, ইয়েস নো। এখন কোয়েশ্চেনটা হলো, আমি আপনাকে একটা ডক্টর ইউনূস এবং অন্যান্যদের একটা সাজেশন আপনাকে, তো একটা মিনি পাবলিক পার্লামেন্ট আপনার এখানে একটা প্রস্তাব দিতে পারি। ডক্টর ইউনূস বরঞ্চ একটা বলতে পারেন একটা সিঙ্গেল আইটেম, যে আমি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা আসা দেওয়া পর্যন্ত আমি ক্ষমতায় থাকাটা বৈধ কিনা, আপনারা এটা মনে করেন কিনা, এই সম্বন্ধে একটা ভোট দিয়ে দিতে পারেন। সমস্ত লেটার চুকে গেল, জুলাইকে নিয়ে খেলার দরকারটা কি? জুলাই কে না চায়? জুলাই সনদটা তো জুলাই সনদ সবাই চায়। আর বরঞ্চ আপনি বলুন যে আমি ক্ষমতায় যে আছি আগামী নির্বাচন পর্যন্ত, এইটা আপনারা চান কিনা, এইটা নিয়ে একটা গণভোট হতে পারে। আর জুলাই সবাই চায়, জুলাই সনদ এটা আমাদের, আমি মনে করি এটা জাতীয় সনদ হিসাবে থাকবে। এটা আমাদের অতীতকে আমাদের দিবে, বারবার স্মরণ করিয়ে দিবে অতীত সংগ্রামকে, আর আমাদের ভবিষ্যতের পথ নির্দেশিকা হিসাবে কাজ করবে জুলাই সনদ।
জুলাই সনদে কোনো গণভোট হওয়ার দরকার নাই। জুলাই সনদটা সবাই মেনে নিয়েছে, এবং যেখানে আপনি 27টা বিষয়ে একবারে ঐকমত্য যে 27টা বিষয়ে 48টা প্রস্তাবের মধ্যে 27টা বিষয় কি কম কথা মনে করছেন? আমি তো মনে করি হাইয়েস্ট 5টা 7টা 8টা 10টা হইলেই এনাফ, সমস্ত লেটার চুকে যাবে। আপনি 27টা বিষয় একমত হওয়ার পরেও আপনি এটা নিয়ে ঝামেলা করতেছেন কেন? বেটার আপনি বলুন যে আমি ক্ষমতায় পরবর্তী নির্বাচন পর্যন্ত থাকতে চাই, আপনারা চান কিনা? এটা গণভোট দিয়ে দেখেন আপনাকে কয়জন গণভোট দেয়। কেউ কি বলছে, মানে কেউ কি দাবি জানাচ্ছে 2-4 জন ইন্ডিভিজুয়াল ছাড়া যে নেক্সট নির্বাচনের আগে ওনাকে সরে যেতে হবে, অন্য সরকারের অধীনে আমরা নির্বাচন চাই? কোনো রাজনৈতিক দল তো বলছে না। বলছে না, আমি বলছি যে ডক্টর ইউনূস যদি মনে করেন যে উনার ইয়াটাকে পিরিয়ডটাকে মেয়াদটাকে উনি লেজিটিমাইজ করবেন, 5 বছর থাকতে চান বা 10 বছর লেজিটিমাইজ করবেন, এটাও উনি দিতে পারেন যে আমি আগামী 5 বছর ক্ষমতায় থাকতে চাই দেশের স্বার্থে। দেশের স্বার্থে। না, আপনারা চান কি? এটা আপনি তো লয়ার, লিগ্যাল লাইনের লোক, মানুষ হতে আমরা তো এগুলো সব পুরো জিনিস বুঝি না। এখন ধরেন এখন ফান্ডামেন্টাল পয়েন্টটা হলো যে একটা পয়েন্টে অনেকে বুঝতেছে না যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ইলেকশন করবে নাকি কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন করবে। কেয়ারটেকার গভর্নমেন্ট হলে ওটার একটা আইনি ভিত্তি আছে, কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্টে তো আমাদের প্রভিশন নেই কনস্টিটিউশনে। সেই ইন দ্যাট কেস এইটা কীভাবে করবে, এনারা কীভাবে করবে? এটাও কিন্তু লিগালি যে লয়াররা যে সমস্ত আলাপ করতেছে তাতে শুনলে অনেকে মানে আমরা সাধারণ পাবলিক যারা লিগাল ব্যাকগ্রাউন্ড না, আমাদের তো এটা বুঝার কথা না। এইটা কি আপনার কাছে আমার একটা, আমি বলছি যে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ রাইট এখনো হয় নাই। তো এটা হলে আমি মনে করি যে আমাদের অপশন, তো ত্রয়োদশ সংশোধনীতে অপশন ছিল 5টা অপশন। একটা হলো সদ্য সাবেক প্রধান বিচারপতি, এর আগের প্রধান বিচারপতি, অথবা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সদ্য সাবেক বিচারপতি 3, তারপরে হচ্ছে একজন, চতুর্থ অপশন হলো একজন বিশিষ্ট নাগরিক। তো ডক্টর ইউনূস যদি মনে করেন, আমি বলছি যে সবাই, ডক্টর ইউনূস নিজে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে, বিশিষ্ট নাগরিক হিসাবে, আমরা সবাই একমত হই রাজনৈতিক দলগুলি, তাকে বিশিষ্ট নাগরিক হিসেবে তাকে দিয়েও তো আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারি। এবং এই বড় যে বহর আছে সেটা ফেলে দেওয়া। একটা ইস্যু আছে যে হাইকোর্ট যদি, মানে অ্যাপিলেট ডিভিশন যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা তাদের এই রায়ের মধ্য দিয়ে পুনঃস্থাপিত হয়, মানে যেটা হাইকোর্টের রায়, সেটাকে যদি তারা এন্ডোর্স করেন, কি হবে? মানে এটা কি অটোমেটিক্যালি আসবে, না এটার জন্য আবার সংসদে যেতে হবে? আমি আপনাকে একটা ঘটনার কথা বলি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা আপনার মনে আছে নিশ্চয়ই। ষোড়শ সংশোধনীতে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে দিয়েছিলেন, সংসদ। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ষোড়শ সংশোধনী যখন তারা বাতিল করলেন, আমাদের অ্যাপিলেট ডিভিশন বাতিল করে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তারা অটো রিইনস্টেট করছেন না, খেয়াল করছেন আপনি? এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আগে অধীনে সেই দিন আক্তার, এই যে ইয়াতে ম্যাডামের যে স্টেটমেন্ট জালিয়াতি করা, উনি বলেছেন আমি কি ক্ষমতার অপব্যবহার করেছি, আমি, মানে 5টা ঘটনা বলে উনি বলেছেন। তো এইখানে কোয়েশ্চেন মার্ককে উনি মুছে দিয়ে উনি বলেছেন উনি তো দিয়েছেন, স্বাক্ষর দিয়েছেন। না, উনি তো স্বীকার করেছেন ক্ষমতার অপব্যবহার করেছি আমি। তো এই আক্তার যে চাকরি গেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আন্ডারে। তো আবার কথাটা হচ্ছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি অটো রিইনস্টেট হতে পারে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারও অটো হওয়া উচিত, যেহেতু পার্লামেন্টে নাই। পার্লামেন্ট থাকলে পার্লামেন্টের কাছে যাওয়া উচিত ছিল। আমি মনে করি স্বাধীন মালিক স্যারেদেরকে আপনি একদিন সুন্দর করে ডাকতে পারেন, একা। আমি রিকোয়েস্ট করি ওনারা সিঙ্গেল একটা প্রোগ্রাম করান, এটা কিন্তু এখনই খুব জরুরি, মানুষ বোঝে না। বাংলাদেশে এই মুহূর্তে সারা পৃথিবীর সংবিধানের সাথে তুলনামূলক সংবিধান পড়ানোর জন্য কম্পারেটিভ কনস্টিটিউশনাল এক্সপার্ট স্বাধীন মালিকের চেয়ে আর কেউ নাই। এবং আলী রিয়াজকে এনে খামাখা বলির পাঠা বানানো হয়েছে। উনি কনস্টিটিউশনাল এক্সপার্ট না, বেসিক্যালি উনি জার্নালিজমের লোক।
এবং আপনি তো জানেন যে পরে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছেন, কিন্তু আপনি জিলুর ভাই আপনি মনে করে দেখেন যে আপনি ফার্স্ট ইয়ার থেকে এই যে MA মাস্টার্স পর্যন্ত রাজনীতি বিজ্ঞানে যা পড়াশোনা করেছেন, স্যাররা যেভাবে আমাদেরকে পড়িয়েছেন রেফারেন্স সহ 5 বছর ধরে, এইটা কি আর জীবনে ওই পড়াশোনাটা হয়েছে? ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই পড়াশোনাটা যেভাবে হয়েছে স্যারদের তত্ত্বাবধানে, এটা কি আর কোনো দিন হয়েছে? আর কোনো দিন হয় না। সো আমি ডক্টর জামাল উদ্দিন, আমরা শেষের দিকেও আপনার কাছ থেকে শুনতে চাই যে ক্লোজিং রিমার্কস হিসেবে এবং সংকট উত্তরণের উপায় কি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক। আমার আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে আমরা অনেক লোকের সাথে আলোচনা করছি, এভরিবডি ইজ ইন ফেভার অফ ইলেকশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং এটা দিয়ে যেই কাজ এখন মানে একটা সরকারের যেই কাজ, আমাদের ধরেন আমরা এখন এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আমরা কম্পিটিটিভ পজিশনে আছি অনেক দেশের সাথে। আমাদের যেমন বন্ধু আছে তেমন শত্রুও আছে, অবশ্যই প্রতিদ্বন্দ্বী আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমও আছে, প্রসপেক্টও আছে। আমাদের প্রসপেক্ট যদি আমরা আমাদের প্রবলেম এবং প্রসপেক্টগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে হয়, তাহলে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। সেটা করার জন্য দেশ আমার আপনার সবাই, কোনো ব্যক্তির প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রপার্টি না, কোনো পরিবারের না, কোনো গোষ্ঠীর না, কোনো ব্যক্তির না। সেই ক্ষেত্রে রাষ্ট্র তার নিয়মিত রাষ্ট্র যারা রাজনীতিবিদ যারা, তাদের হাতে ছাড়িয়ে দেওয়া উচিত। তারা ইকোনমিক ফিলোসফি, যেমন আমি হিস্ট্রিক্যালি বলি একটা জিনিস, আমি আপনাদের একটু রিমাইন্ড করার জন্য, সেটা হলো যে বাংলাদেশে 1991 সালে যে এরশাদ সাহেব যখন রিজাইন করলো, তখন আপনার পার্লামেন্ট যে ইলেকশনটা হয়েছে, শাহাবুদ্দিন সাহেবের ইলেকশনটা হওয়ার পরে, তখন আপনার যে সংসদীয় গণতন্ত্রে যে বাংলাদেশ ঘুরে আসছে, ইট ওয়াজ এ মাইলস্টোন ফর বাংলাদেশ, আমার অ্যানালাইসিস। সেটা কেন? সেটা হলো যে দুইটা রাজনৈতিক দল, বেগম খালেদা জিয়া এবং আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ওনারা যে দুইজন একসাথে হয়েছে, দুইজনেরই কিন্তু হেরিডিটারি, তারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মের প্রোডাক্ট। এটা বেগম জিয়ার স্বামী প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেমের, বঙ্গবন্ধু শেখ হাসিনার বাবা, এবং উনিও শেষের জমানায় সে রাষ্ট্রপতি ছিল। তো এখান থেকে এই দুইজন কিন্তু তারা উল্টা দিকে আইসা প্যারাডাইম শিফট হয়েছে দুইজনেরই। এবং একটা ছিল আপনার বিএনপি প্রথম থেকে ছিল বাজার অর্থনীতিমুখী, এবং এটা প্রথম খালেদা জিয়া যখন ইলেক্টেড হয়, তখন উনি ডিক্লেয়ার দিয়েছিল ওই বিদেশি নিউজ পেপারে, আমি তখন ইংল্যান্ডে ছিলাম, তখন বলেছে যে এরা বাজার অর্থনীতির দিকে যাবে। এবং এরপরে কিন্তু শেখ হাসিনাও কিন্তু আওয়ামী লীগকে টার্নিং অ্যারাউন্ড করছে যে বাজার অর্থনীতি মুখী। এই মুখীর দুইটার মধ্যে যে অর্থনৈতিক একটা গোল ঠিক করা, রাজনৈতিক পলিটিক্যাল ইকোনমির যে গোলটা ওনারা কিন্তু ফিক্স করে ফেলছে। দুইজন, আমার মনে হয় দুইজন মেয়ে হওয়াতে এটা সম্ভব হয়েছে, না হলে ছেলে হলে হইতো না। ছেলে হলে হইতো না কেন? ইন্দিরা গান্ধী যদি ভারতের প্রাইম মিনিস্টার, অনেকে এক লোকে বলছে যে ইন্দিরা গান্ধী যদি ভারতের প্রাইম মিনিস্টার না থাকতো 1971 সালে, তাহলে নাকি ভারতে যদি কোনো পুরুষ প্রাইম মিনিস্টার থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের যুদ্ধে তারা সাপোর্ট করতো না। এটা ইন্ডিপেন্ডেন্ট এক লোকের হয়েছে, পলিটিক্যাল সায়েন্টিস্ট, সে বুঝে কেন কয় যে মেয়েরা নর্মালি আপনার নিউট্রালি জিনিস চিন্তা করতে পারে, কিন্তু ছেলেরা দলীয় কানা বেশি, মানে দলের দিকে থাকে বেশি। এই হলো তাদের অ্যানালাইসিস। তার মানে কি, আমাদের যে পরিবেশ পরিস্থিতি এখন যেভাবে আছে, আমরা আমাদের যে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আমরা উদ্ধার পাওয়ার জন্য আমাদের নির্বাচিত সরকার দরকার, পরিষ্কার কথা। এবং সেই সরকার যারাই ফর্ম করবে, তারা দেশের মানুষের এই যে 20-22 কোটি লোক, একজন লোক কয়দিন আগে আমি এক জায়গায় বলছিলাম যে, আমি বলছি দেখেন আল্লাহ যে আছে এটার প্রমাণ হলো বাংলাদেশ। উনি আমার জিজ্ঞাইল কেন? আমি বললাম যে দেখেন
বাংলাদেশের যে বিপদ আপদ যত রকম রিসার্চের প্রবলেম, এরকম প্রবলেম অন্য জায়গায় নাই। সেই দেশের মানুষ এখনো খায়া পরিয়ে বাঁচতেছে। এখন এই যে 20-22 কোটি লোক, এদেরকে যে খাওয়ায় পরে আপনি জীবিত রাখবেন, কাজকর্ম দিবেন, এটার জন্য রাষ্ট্র যদি সঠিকভাবে না চলে, তাহলে কিন্তু আমরা উই উইল ফেস প্রবলেম। থ্যাংক ইউ। আমি অবশ্যই বলবো যে, সর্বশেষ বলবো যে আমি জামাল ভাইয়ের এই কথাটা বিশ্বাস করি যে খুব দ্রুত নির্বাচন হওয়া দরকার। দ্রুত নির্বাচন হওয়ার পেছনে প্রশ্নে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আপনি দেখবেন আরপিও যে গত 23 অক্টোবর যখন আরপিওর সংশোধনীটা আলোচনা হয় এই ক্যাবিনেটে আলোচনা হয় উপদেষ্টা পরিষদে, বিএনপি তখনই অনুরোধ জানাইছে যে এটা তো কেউ দাবি করে নাই যে জামাল ভাই আর আমি জোট করব। আমার এলাকায় জামাল ভাইয়ের ভোট বেশি, আমি জামাল ভাইয়ের প্রতীকে নির্বাচন করব। জামাল ভাইয়ের এলাকায় আমার ভোট বেশি, আমার প্রতীকে জামাল ভাই নির্বাচন করবে। এই জন্যই তো আমরা জোট করলাম, এই জন্য তো আপনি কেন বাধ্য করবেন আমাকে যে আমার প্রতীক কার কি হবে এটা আপনি বাধ্য করার কে? আপনি বাধ্যটা করতেছেন কেন? উদ্দেশ্যটা কি? এই জন্য আমি বলছি যে এইসব যে চালাকি, যে জনগণের সাথে যে চালাকি, জনগণের ভাগ্য নিয়ে যে চালাকি, এই চালাকির ফলাফল কখনো ভালো হয় না। আমি বারবার মনে করিয়ে দিই যে নির্বাচনের পথে যত প্রতিবন্ধকতা আছে, প্রধান উপদেষ্টা বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে জাতীয় আন্তর্জাতিক আঘাত আসতে পারে। আপনি এটা জনগণের কাছে ডিসক্লোজ করুন, স্পষ্ট করুন। আমরা এখনও বিশ্বাস করতে চাই যে প্রধান উপদেষ্টা বারবার বলছেন তিনি যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে। মানুষ বিশ্বাস করছিল না এই যে বিএনপির মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত। এখন মানুষ বিশ্বাস করতে শুরু করেছে অন্তত যে নির্বাচনটা হবে। আর্মি প্রধান বলছেন 18 মাসের মধ্যে আমরা নির্বাচনটা চাই। 2-3 হচ্ছে তারেক রহমান বিএনপির পক্ষ থেকে বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি চান নির্বাচনটা। তো আমরা মনে করি নির্বাচনটা হলে আমরা একটা সরকারের অধীনে আসব। এখন অন্তত 3টা সরকারের অধীনে আছি। প্রতিদিন আমরা যখন মুভ করি আমাদের সিকিউরিটির প্রশ্নে, অন্যান্য প্রশ্নে, অর্থনীতির প্রশ্নে 3টা সরকার আমাদের মাথার উপর আছে। যে একটা ইউনুস সরকার, একটা হচ্ছে ছাত্রদের সরকার, আর একটা যার যেখানে শক্তি আছে তার সরকার। তো আমি সর্বশেষ বলবো যে এগুলো প্রতিবন্ধকতা আপনাকেই দূর করতে হবে ডক্টর ইউনুস। আরেকটা হচ্ছে সর্বশেষ আমি বলছি যে নির্বাচনের ট্রেন যেহেতু চালু হয়েছে, নির্বাচনের পর যে বাংলাদেশ যেন 300 জমিদারিতে পরিণত না হয়, এইটাকে দেখতে হবে। তারেক রহমানের অন্যান্য ট্রেনের আবার দুর্ঘটনা যেন রাজনৈতিক মানুষের মৃত্যু না হয়, রাজনৈতিক দলগুলিকে দেখতে হবে 300 জমিদারি যেন তৈরি না হয়, দেখতে হবে ছোট বড় মাঝারি শামীম ওসমান যেন তৈরি না হয়, দেখতে হবে যে জনগণের স্বার্থের ঘাড়ের উপর যেন একটা সিন্দাবাদের ভূত হিসাবে কেউ চেপে না বসতে পারে। এটা রাজনৈতিক দলগুলিকে এটা দেখার জন্য আমি অনুরোধ করি। আমার শেষ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জামাল উদ্দিন এবং মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সব কথার শেষ কথা একটাই, সেটা হচ্ছে যে নির্বাচন এবং নির্বাচন। বাংলাদেশের সামনে নির্বাচনের কোনো বিকল্প নেই। অবশ্যই সেটা যেন যেন প্রকারের কোনো নির্বাচন না, একটা ভালো, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়। লক্ষণ যেটা সেটা খুব ভালো এমনটা বলা যাবে না। সরকারের দিক থেকে মানুষের মধ্যে আশা জাগানোর বদলে মাঝে মাঝে হতাশা বা ভয় জাগিয়ে তোলবার একটা চেষ্টাও আমরা বিভিন্ন সময় কথাবার্তায় লক্ষ্য করি। কিন্তু যেটা মূল কথা যে নির্বাচনটা দরকার, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, ট্রেন যেন দুর্ঘটনায় না পড়ে সেই বিষয়ে সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।